শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে বৃষ্টি স্নাত একটি দিনের শুভেচ্ছা। এই বৃষ্টি ভেজা দিনে আপনার অবসর সময়ে কিংবা যদি কাজের ফাঁকে বাংলা চলচ্চিত্র দেখতে বলা হয়, তাহলে আপনার পছন্দের তালিকায় আসলে কোন চলচ্চিত্রের কথা সবার আগে আসবে? চোখ বুঝেই কিন্তু আমরা যে কেউ বলে দিতে পারি সেই সিনেমাগুলোর শীর্ষে থাকবে যে নামটি, তার নাম হঠাৎ বৃষ্টি। এমন হঠাৎ কোনো একদিনে যদি হঠাৎ বৃষ্টি আবারও আপনাদের মাঝে ফিরে আসে, তাহলে কেমন লাগবে? প্রিয় দর্শক, আজকে তারকা কথনের আয়োজন কিন্তু এই বিশেষ আলোচনা নিয়ে। আজকের আয়োজনটা আমাদের কাছে অনেক বেশি বিশেষ, আবেগঘন, নস্টালজিক বলতে পারি। আমন্ত্রিত অতিথি হয়ে যিনি আমাদের সাথে এসছেন, তার পরিচয় একটু ছোট্ট করে যদি বলি, তিনি বাংলাদেশের চলচ্চিত্রে গল্পের ভুবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার হাত ধরে আমরা পেয়েছি পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, মনের মানুষ, আর দর্শকপ্রিয় চলচ্চিত্র হঠাৎ বৃষ্টির কথা তো বললাম। এছাড়াও আরও অনেক দর্শকনন্দিত কাজ। প্রায় 2 যুগ পর হঠাৎ বৃষ্টি নিয়ে তিনি আবারও ফিরছেন। শুভ এবং মুক্তা দুজনকে আবারও গল্পে থাকবেন। গল্পের মোড় আসলে কোন দিকে যাবে, এই সব কিছুর উত্তর আমরা পাবো আজকের এই আয়োজনে। আমাদের সাথে আছেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা তোমাকেও। কেমন আছেন বৃষ্টি ভেজা এমন একটি দিনে? ভালোই আছি। আর এত বৃষ্টি তো এটা আমাদের এই যে আমাদের সিজন, যে পৃথিবীর কোথায় তো 6 সিজন নাই, আমরা 6 সিজনে আছি, কম কথা না তো। এইটাও একটা আনন্দদায়ক সিজন। এবং ঋতুর সাথে আমাদের আবেগ অনুভূতিগুলো এত দৃঢ়ভাবে জড়িত। আর বৃষ্টির সাথে যদি আমাদের আবেগের মুহূর্তগুলোকে বলি, তার সাথে তো যে চলচ্চিত্র রয়েছে হঠাৎ বৃষ্টি, তার যে তীব্র সংযোগ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। হঠাৎ বৃষ্টি তো আবারও হঠাৎ করে আমাদের মাঝে ফেরার একটি ঘোষণা দিল, তো সেটি নিয়ে একটু জানতে চাই। আমি প্রায় 8 বছর পরে আবার সক্রিয় প্রযোজক হিসাবে মাঠে নামছি। এই হঠাৎ বৃষ্টি ছবি দিয়ে বাংলাদেশে, এখন তো অনেক ছবি টেলিভিশনে রিলিজ হয়, প্রথম হঠাৎ বৃষ্টি ছবি দিয়েই প্রথম তোমার বাংলাদেশে একটা এক্সপেরিমেন্ট আমি করেছি যে টেলিভিশনে চলার পরে হলে চলে কিনা। এবং সেইটার এক্সপেরিমেন্টের আমার যে মূল সহায়ক ছিল ফরিদ রাজা সাগর, ইমপ্রেস টেলিফিল্ম। তখন সাগরে এটা বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে কেমনি চালাচ্ছে, তারপরে তো ইতিহাস। আর ছবিটা এই যে গল্পের একটা আছে, গল্পটার একটা মজা বলি। বাসু চ্যাটার্জি, উনি মূলত বাঙালি, কিন্তু ওখানে উনি ইন্ডিয়াতে প্রবাসী বাঙালি, কারণ ওনারা থাকতেন হলো সে এটাকে ইউপির উত্তরপ্রদেশ কোনো একটা ইসে। এবং যারা ওই 2-3 বংশ থাকে তাদেরকে বলে প্রবাসী বাঙালি। উনিও প্রবাসী বাঙালি। তো উনি এই ওনার প্রথম বাংলা ছবি অ্যাজ এ বাঙালি হিসাবে এটা হলো হঠাৎ বৃষ্টি। আমি যখন জানতে পারলাম যে বাসু চ্যাটার্জি ছবি করবেন আর বাংলা ছবি, তখন আমি খুবই উৎসাহিত হলাম, কারণ উনি একজন ভালো পরিচালক। আর ভালো পরিচালকের উনি একটা তোমার অফবিট পরিচালক, মানে সাধারণ কোনো ছবি গল্প নিয়েও করেন না, অসাধারণ নিয়েও করেন না, সাধারণ গল্পকে উনি অসাধারণ করে ফেলেন। এবং মোটামুটি এই আমাদের সমাজভিত্তিক বাঙালি কিংবা যেটাই হোক ইন্ডিয়ান, আমরা অনেক ব্যাপারে তো একই, কাছাকাছি না আমাদের সিস্টেমটা। আমি এটা রাজি হলাম। তো আমি বললাম যে ঠিক আছে, ঢাকায় আসতে বলো। আমার যে এটার কানেকশন, আমার বন্ধু বিজয় খেমকা, ও সিনেমা প্রডিউসার, তো এই বাসুদাকে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় আমার বাড়িতে লাঞ্চের পরে আমি বসে বসে এইভাবেই সোফাতে বসা। আমি জিজ্ঞেস করলাম, দাদা একটু গল্পটা বলেন না। বলে, আমি তো গল্প পড়তে পারি না। আমি, খুব ভালো, আপনি নাটশেলে বলেন তো 3 লাইন। বলে, হ্যাঁ 3 লাইনে বলতে পারবো। তখন উনি বললেন যে একটা ছেলে একটা মেয়ে, কেউ কাউকে চিনে না, তারা প্রেমে পড়ে। কিভাবে? থ্রো পেন পল। আমি বললাম, দাদা এ তো অসাধারণ গল্প, কারণ আমাদের কিন্তু এই জিনিস কখনো হয় নাই। এটাও যে একটা সাবজেক্ট হতে পারে,
এখন অবশ্য পেন পল, এই পেন পেন ফ্রেন্ডশিপ নাই, আগে তো পেন পল বলতে এটাকে, পেন পল। তো আমি বললাম যে আমি খুব ইন্টারেস্টেড, আমার ভালো লাগলো, এই তারপরে শুরু হলো। এবং এই যে নতুন করে আবার ভাবনাটা হঠাৎ বৃষ্টির, সেটার অনুপ্রেরণা আসলে কোথা থেকে এলো? অনুপ্রেরণা, আমি অনেক দিন তোমার ছবি টবি করি না, এবং ছবি না করার ফলে ছবির এই পরিবেশটার থেকে আমি দূরে। তা আমি একদিন সাগরকে বললাম, সাগর কীরকম মনে হয় তুমি আমি মিলা যদি আবার হঠাৎ বৃষ্টি বানাই? বলে হ্যাঁ হতে পারে। এই হতে পারে বলে আমি লেগে গেলাম। আচ্ছা, হতে পারে থেকে হওয়ার শুরুটা হয়ে গেল আসলে। এবং প্রথম সাগর এটার ছবিটা চালিয়েছে সে, এবার সাগর আমার সঙ্গে কো প্রডিউসার। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমার আশীর্বাদ চলচ্চিত্র এবং ইমপ্রেস টেলিফিল্ম জয়েন্টলি এই ছবিটা করতেছে। ওকে, সো এই গল্প নিয়ে মানুষের তো একটা নস্টালজিক মনোভাব রয়েছে। যখনই গল্পটা দেখি, ফিরে ফিরে অসংখ্যবার মানুষ একই চলচ্চিত্র দেখেছে, সেটি আবার নতুন করে দর্শকদের সামনে উপস্থাপন করা, তারপর আবার অনেকগুলো বছর পরে, এতগুলো দিনে তো মানুষের রুচিও আসলে অনেকটা পরিবর্তন হয়েছে। তো সেটি ভেবে এবার গল্পের নতুনত্ব কি থাকছে? না, কিছু নতুনত্ব থাকবে না, কারণ তুমি একটা জিনিস একটু বোধহয় ভুল করতেছো। তোমার নস্টালজিকের জন্য আমি গল্প করি নাই। যখন তুমি 27 বছর আগে যেই মানুষগুলো ছবিটা দেখছে, এখন থেকে এখন যারা 27 বছর বয়স হয়েছে, আমি তাদেরকে টার্গেট করতেছি। নাইস। এই ধারণাটা তো আসলে খুব ডিফারেন্ট। বাংলাদেশে যত ভিন্নধর্মী গল্পের কাজ আমরা দেখেছি, যা সচরাচর আমরা কখনো দেখিনি, সেমন চলচ্চিত্রে বাংলায় কাজ করেছেন আপনি, বাংলা চলচ্চিত্রকে ধরে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি যেটা আমি করতে চাচ্ছি যে এইটা একটা এক্সপেরিমেন্ট। সাগর এক্সপেরিমেন্টে রাজি হলো, সেই জন্য আমি সাগরকে ধন্যবাদ, যে দেখি না কি হয়। মানে আমরা ওই সময় করেছিলাম, ওই দর্শক তো নাই, তারা তো ওল্ড হয়ে গেছে, কিন্তু এখন তো 27 বছরের কেউ না কেউ আছে। তারা কি বলে, এই তারা কি বলে, তাদেরকে তাদের মনোভাব জানার জন্য এই ছবিটা করা। আচ্ছা, আমরা শুভ এবং মুক্তাকে যেভাবে লালন করেছি, এই চরিত্র দুটোকে যেভাবে লালন করেছি, অনেক তরুণ তরুণী নিজেদেরকে কখনো শুভ ভেবেছে, কখনো মুক্তা ভেবেছে। তারা কি পর্দায় আবার ফিরছে নতুন করে? কি থাকছে সেখানে? এখানেও দুইটা নতুন ছেলে মেয়ে থাকছে। আর তোমার গল্পের কোনো বেসিক চেঞ্জ নাই। এখন এই এতদিনের এই পরিবর্তন যে সমস্ত হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চেঞ্জেস হবে, এবং আগের 3টা গানও থাকতেছে। ও, শুভ এবং মুক্তা যারা নতুনভাবে আসছেন, একদম নতুন মুখের কথা আপনি বললেন, তাদেরকে আমরা কবে দেখতে পাবো বা জানতে পারবো তাদের সম্পর্কে? এই ছবিটা শেষ হলেই জানতে পারবে। আমরা ছবিটা দেখার প্রত্যাশা আসলে কবে করতে পারি? আমি জুলাই, এন্ড অফ জুলাই কি ফার্স্ট উইক অফ আগস্টে ছবি শেষ করে ফেলবো, এই এখন প্রোগ্রাম অনুযায়ী। আর তারপরে তো জানি না। তো তারপরে একটা বিশেষ ডেট দিয়ে আমি ছবিটা রিলিজ করতে চাই। ফেব্রুয়ারিতে পারবো না, মনে করছিলাম ভালোবাসা দিবস, সেটা এক সপ্তাহ পরে রোজা, তাইলে এটা হবে না। একমাত্র তখন থাকে আরেকটা দিন, সেটা হলো স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস তো না, পহেলা বৈশাখ বাঙালির অনুষ্ঠান, সেই সময় হয়তো চেষ্টা, ছবি আগে রিলিজ শেষ হয়ে যাবে। আরো বিস্তারিত আমরা তখন জানতে পারবো। আচ্ছা, এখন যেমন বলছিলাম যে মাধ্যমের কথা আপনি বললেন যে আপনি একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন, তবে যদি আমরা আমাদের বর্তমান প্ল্যাটফর্মগুলো নিয়ে কথা বলি, যে এখন তো ওটিটির প্রচলন অনেক বেশি, মানুষ ইউটিউবে ভিডিও দেখছে, রিলস দেখছে, শর্ট দেখছে, এই সময়তে মানুষকে হলমুখী করতে একজন প্রযোজক হিসেবে হঠাৎ বৃষ্টির আবার নতুন করে ফিরে আসা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ওই যে তোমাকে প্রথম বললাম, তখন যদি 20 থেকে 27 বছরের ছেলে মেয়েরা দেখে থাকে, আমার ম্যাক্সিমাম অডিয়েন্স তারাই ছিল। তো এখন তো এদের এই বয়সের যে অনুভূতি থাকে, আমার ধারণা সেটাতে তাদেরকে হয়তো যাওয়ার জন্য উৎসাহিত করবে। এবং ছবির নাম তো আবার হঠাৎ বৃষ্টি, আবার নতুন করে তাদের প্রেমে পড়াবে আসলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রেম তো চিরন্তন।
নতুন আর পুরাতন কিছু না, মানে যেই বয়স থাকে সেই বয়সে তো হঠাৎ বৃষ্টি যারা দেখছে তারাও হয়তো একটা পার্ট আবার যেতে পারে হয়তো বা, কারণ তাদেরও মনে হতে পারে যে ওই যে নস্টালজিয়া বললো না, দেখি না আগে তো দেখি কী হয়েছে, এরকম হতে পারে। এগুলো সব ডিপেন্ড করে আমাদের ছবিটা কীরকম তৈরি হবে, কীরকম থাকবে। আমি চেষ্টা করতেছি যে আমি 3টা গান রেখেছি। কোন 3টি গান আমরা আবার শুনতে পাবো এই চলচ্চিত্রে? সোনালী প্রান্তরে, তারপরে আরেকটা হলো এই সিগনেচার টোন, এই যেন হঠাৎ বৃষ্টি, আরেকটা হলো নাম ভুলে গেছি, বয়স বেশি। আমরা কি নতুন শিল্পীদের কণ্ঠে সে গানগুলো পাবো নাকি আগে যে চলচ্চিত্রে যারা গান না, গেয়েছেন? নতুন শিল্পী, গানটা পুরানো, গাইবে নতুন শিল্পী, তারপরে গানেরও রিমেক আসলে নতুন করে। ছবি তো রিমেক। আচ্ছা, এখন কিন্তু যদি আমরা আমাদের পাশের দেশের দিকে তাকাই, ভারতে বা দক্ষিণ চলচ্চিত্রের দিকে তাকাই, সেখানে দেখবেন যে রিমেকের যে একটা জার্নি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। গান বলি, সিনেমা বলি, নাটক বলি, কিন্তু বাংলাদেশ এখনো রিমেক জিনিসটার সাথে সিনেমার ক্ষেত্রে অন্তত ততটা পরিচিত নয়। আমি 2-3টা করেছিলাম। আমি সুজন ছবি করেছিলাম, তারপরে আমারই ছবি সব ঘর জামাই করেছিলাম, তারপরে প্রাণ সজনীও করেছিলাম। এই আমার 3টা ছবি কিন্তু সুজন ছবি আতা ভাইয়ের, আর বাকি 2টা ছবি আমার। আমি রিমেক করলাম। তো এইটাও আমি লাস্ট এন্ড ফেজ অফ মাই লাইফ, এখন হঠাৎ বৃষ্টি। আচ্ছা, এতদিন পরে আপনি চলচ্চিত্র প্রযোজনায় আবার ফিরছেন বলছেন, তাহলে কি আগামীতে প্রযোজনায় আপনাকে আমরা এখন নিয়মিত দেখতে পারি? আচ্ছা, আমি কিন্তু ফিরছি না, আমি অলরেডি ফিরে গেছি। আর ছবি তো তোমার প্রায় 20% শুটিং হয়ে গেছে। ও নাইস। আমরা কি একটু হিন্ট পেতে পারি শুটিং এর লোকেশনগুলো কোথায় ছিল? এটা উত্তরে একটা বাড়িতে ছিল শুটিং বাড়ি, সেখানে শুটিং হয়েছে। তো আমি কিছু এইসব দিছিলাম তো ওকে, আমাদের প্রযোজক রুমাকে কাটিং আছে থাকলেও দেখাতে পারে। মজা হইল যে আমি আমার এই 54 বছর ফিল্মে অভিজ্ঞতাতে আমি একটা দেখেছি, বাঙালিদের মন মানসিকতা হলো কোনো একটা ছবিতে একটু প্রেম আর একটু সঙ্গীত থাকে যদি, সেই ছবি কখনো তোমার মুখ থুবড়ে পড়ে না, পুরনো হবে না কখনো, মুখ থুবড়ে পড়ে না। পুরানো তো হয় না, সেটা পড়ে, কিন্তু রিলিজের পরে এটা মুখ থুবড়ে পড়ে না সাধারণত। আমি নিজে ওইটার করছি। আমি আরেকটা ছবি করছিলাম তোমার চুরিওয়ালা, সেটাতে আমি প্রথম কি করেছিলাম, যেটা হয় না সাধারণত, আমি সত্যতাকে বললাম আমি কয়টা ওনাকে সিকোয়েন্স দিলাম, বলে এর উপরে আপনি গান তৈরি করেন, গান ভালো লাগলে ছবি হবে। তো উনি তো জীবনে একজন মিউজিক ডিরেক্টর, এটা শুনে নাই। তো উনি দাদা কি বললেন, আপনি আমার গান শুনান। তারপরে তো উনি গাজী ভাইরে নিয়ে বসে গান লেখা, গান শোনালো। আমি বললাম হ্যাঁ এইবার ছবি চলবে, গান ভালো হয়েছে। তখন আমি একজন ডাইরেক্টর অ্যাপয়েন্ট করলাম। ওকে, সো নতুন সিনেমা কেমন হতে যাচ্ছে, কারা থাকছে, এটা নিয়ে দর্শকদের মনে হাজারো প্রশ্ন আমি জানি। আপনি একটু আগে বলছিলেন যে কিছু ভিডিও আপনি আমাদেরকে দিয়েছেন, এই শুটিং সেটে কি হয়েছে বা তার কিছু দৃশ্য আমাদের কাছে আছে, সেটি আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখতে চাই। চলুন প্রিয় দর্শক। চাকরির চিঠি না অঞ্জনের? চাকরির চিঠি না অঞ্জনের? অঞ্জনের চিঠি পড়ে মনটা খারাপ হয়ে গেল। চিঠি পড়ে মনটা খারাপ হয়ে কেন? কি লিখেছে? কি লিখেছে? আমরা ভেবেছিলাম ও পরিবার সন্তান নিয়ে সুখী শান্তিতে আছে, কিন্তু তা না আপা। ওর বিয়ে তো হয়নি, তার উপর বেচারা অনাথ, এ জগতে ওর কেউ নেই। চিঠি পড়ে এত খারাপ লাগছে যে মন খারাপ করিস নি, তুই বরং সান্ত্বনা দিয়ে লিখে দে। দুনিয়াতে কেউ অনাথ নয়। আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয়েছে তখন সুখী দুঃখী আমরা ওর সাথে আছি। বিহাইন্ড দ্য সিন
কিভাবে গল্পগুলো হয় আসলে ডায়লগ ডেলিভারি থেকে সবকিছু, এবং প্রম্পট করছে একজন পেছন থেকে ভয়েস যাচ্ছে। আপনি তো হঠাৎ বৃষ্টির যখন শুটিং হয় তখনও দেখেছেন, সেই গল্পটা আমরা শুনবো। তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, একটু কথা বলতে চাই। শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিল্পী খুরশিদ আলম বলছিলাম, হাবিব ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে। হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো? ভালো। আচ্ছা, আপনি নতুন ছবি বানাচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো মিন্টু আমার নাম বানানোর ইচ্ছা আছে কিনা, এটা আমার জানার ইচ্ছা। মিন্টু আমার নাম ছবিটি কি আপনি নতুন করে বানানোর চেষ্টা করবেন কখনো? এটা প্ল্যান আছে এরকম? এখন এখন পর্যন্ত বলতে পারছি না, কিন্তু হতেও পারে, তো মন বলে হতেও পারে। আচ্ছা, না, ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আপনার মতো একজন লোককে নিয়ে আসছে তারকা কথনে, এবং প্রডিউসার অনন্যা রুমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। খোদা হাফেজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে অনেকের প্রত্যাশা কিন্তু থাকে যে নতুন করে আর কোন সিনেমা আসতে চলছে, বা একজন হাবিবুর রহমান খানের কাছ থেকে বাংলা চলচ্চিত্র যে গল্পগুলো পেল তা আসলে এখন আমরা কেন পাচ্ছি না, বা এখন আবার পাবো কিনা। সেই জায়গা থেকে বর্তমানে কাজগুলো তো স্যার আপনি দেখছেন। হ্যাঁ, আমি দেখছি। এখন সমস্যাটা হয়েছে যে এখন একটা অস্থিরতা আছে সেই সমাজে। এই অস্থিরতা তো সমাজের অস্থিরতা যখন থাকবে, এটা কিন্তু সিনেমারও সেই অংশেই চলে যায়। সমাজ তো কোনো কিছু বাদ দিয়ে না, টোটাল সমাজ তোমার যেভাবে চলে, সিনেমায় তার পার্ট অবশ্যই আসবে। এখন তুমি বলতে পারো যে আমি তো সমাজের বাইরে না। আমার মাঝে সাঝে মনে হয় একটু এক্সপেরিমেন্ট করতে। এক্সপেরিমেন্ট করাটা আমার একটা স্বভাব। এই যে এক্সপেরিমেন্টের কথা বলছেন, এই যে 35 থেকে এখন ডিজিটাল মিডিয়ার যুগ, এই সময়ে তো আপনি অসংখ্য চলচ্চিত্রের সাথে ছিলেন, এবং মাধ্যমগুলো যে পরিবর্তন হয়েছে সেগুলোকেও আপনি দেখেছেন। এই ধারাটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য আসলে কতটুকু পজিটিভ বা নেগেটিভ দুটোই তুমি শুনতে চাই। এখানে নেগেটিভ পজিটিভ বলতে কিছু না, কারণ এখানে তথ্য প্রযুক্তিই চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি যদি কাজ করতে চাও, এই প্রযুক্তিতে কাজ করতে হবে। এখন তুমি ইচ্ছা করলে আর সেলুলোয়েড ফিল্ম পাবে না, ফার্স্ট গেল, তাহলে তুমি আর এই সাইডই তো আসতে পারবে না। সো আপনি যদি এখন নির্মাণের সাথে সংযুক্ত হন সব সময় নিয়মিতভাবে, কোন গল্পগুলো বা কোন ধরনের গল্পগুলো প্রাধান্য পাবে? এখন তো আসলে আমরা বাইরের সংস্কৃতির সাথে বা বাইরে গ্লোবালি কেমন কাজ হচ্ছে সেগুলোর উপর অনেকটা নির্ভর করছি। সেই জায়গায় আমাদের স্বকীয়তার জায়গাটা কি হতে একটা জিনিস পারে? হলো কি, আমার সিনেমাটা মূল পেশা না। প্রথম দিকে সে 72 সালে আমি যখন সিনেমাতে আসি, তখনও এটা ছিল আমার প্যাশন, এখনো তাই। কখন কি মনে চাইবে, আর এখন তো বয়সটা না খুবই কঠিন, বুঝতে পারছো? এই যে আমি তোমাদের এখানে আসলাম, আমার স্ত্রী বলল তুমি কি একা যাচ্ছ? আরে আমি গাড়িতে যাচ্ছি, ড্রাইভার আছে। এই যে একটা চিন্তা, এই বয়সটাকে তো অস্বীকার করা যাবে না। তো এই বয়সেরও একটা ব্যাপার আছে, অনেক কিছু বয়সে চিন্তা করা যায়, সেটা এক্সিকিউট করতে গেলে তো পারে না। আর আমি সিনেমাতে তো, আমার সিনেমাটা হলো, আমি প্রডিউসার, আমি কিন্তু ফিনান্সার না, টাকা লাগাই না, আমি প্রডিউস করি ছবি। তো সেখানে আমাকে থাকতে হয়, সেখানে আমাকে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু আমি শিখেছি। এই সমস্ত অভিজ্ঞতাটা আমার ওখানে কাজে লাগছে। এই যে এখন তোমার বললাম, হঠাৎ মনে হইলো, সাগরের সঙ্গে কথা বললাম, তারপরে হঠাৎ সাগর বলল, আমি বললাম যে কীরকম হয় যদি আবার দেখেন করেন। আর সাগরের সঙ্গে আরেকটা বলে দিই, এটা ওপেন, সাগরের সঙ্গে আমার সম্পর্কটা কী সম্পর্ক সেটা আমি জানি না। এমনি কিন্তু ওর সঙ্গে আমার আত্মীয়তা আছে, সেটা পরে, কিন্তু আমার সম্পর্কটা অনেক আগে। আত্মীয়তাটা আছে, মানে এটা যেমন সত্যি, কিন্তু সেই আত্মীয়তা নিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়েছে আত্মীয়তার আগে। এবং আমাকে খুবই পছন্দ করে, আমিও ওকে খুব পছন্দ করি। আমি সাধারণত কিছু বললেও সাধারণত না করে না, কিন্তু এই ছবি ব্যাপারে গল্প করতে করতে বললাম যে আচ্ছা কী হয় যদি হঠাৎ বেশি রিমেক করি? বলে করবেন? বলে হ্যাঁ, আচ্ছা করেন। গল্পে গল্পে এমন সব দুর্দান্ত কাজ আমরা উপহার পেলাম, আপনি যেটা বললেন, যেটাকে আপনি কখনোই পেশা হিসেবে নেন না,
আচ্ছা, তাহলে আপনার এই যে পেশা হিসেবে না নিয়ে একটি কাজের পেছনে এতটুকু ডেডিকেশন, তারপরে আবার আপনি বয়সের কথা বলছিলেন, বয়স হবার পরেও তো আপনি আসলে যে প্যাশন নিয়ে বা যে তারুণ্য নিয়ে আপনি সেটে দাপিয়ে বেড়ান, সেই জায়গায় ওই মূল মন্ত্রটা আসলে কি? ওই মূল মন্ত্রটা আমার কাছে একটা ভালো শর্ট অনেক দামি, আমার কাছে একটা ভালো অ্যাক্টিং অনেক দামি, আমার কাছে একটা ভালো অ্যারেঞ্জমেন্ট অনেক, এই সবগুলো দেখলে আমি খুব আনন্দিত হই। তো সেই আনন্দ আমাকে নিয়ে যায়। মানে এই যে একটা ভালো শট হলো, সেই শটটা যখন আমি দেখি আমার কাছে খুব আনন্দ লাগে, এবং এই শটটা তৈরি করার জন্যে যে অ্যারেঞ্জমেন্টটা সেইটাও আমি দেখি। এই সব কিছু মিলে আমার আনন্দে রাখে। আমি এখন যে শুটিং হলো, আমি সকাল 9টায় গেছি, রাত্র 10টায় আসছি, আমি ঘুমাইনি এখনো আমি ওই শুটিং হলে পরে আমি শুটিংয়ে একেবারে অ্যাবজর্বড হয়ে যাই। 2 যুগ আগেও হঠাৎ বৃষ্টি যখন শুট হয় তখনও আপনি ছিলেন, আবার এখনও আপনি আছেন। এই সময় যখন সেই সিনগুলো নতুন মুখের কাছে আবার ফিরে ফিরে দেখছেন, তখনকার কোন স্মৃতিটা আপনাকে সব থেকে বেশি নাড়া দেয়? তখনকার এই স্মৃতির যেটা মানে সবচেয়ে যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, বাসুদা ঢাকায় শুটিং করতে আসছে একা, ওনার কোনো অ্যাসিস্ট্যান্টও নাই, সব আমরা অ্যাসিস্ট্যান্ট সাপ্লাই করছি, তাদের নিয়ে উনি শুটিং করে গেল, এবং শুটিংটা করে গেল আমার মনে হলো যে শুটিং কোনো ব্যাপারই না। ছবিটা যিনি শ্যুট আমি দেখলাম না ওনার কোনো টেনশন কিংবা কোনো একেবারে একটা মানে যে পানির মতো যেমন ভেসে নৌকায় চলে যায়, কিংবা হাঁস যেমন পানি দেওয়া যায় তারপরে উঠে যায়, উনি ঠিক ওইভাবে স্মুথলি শুটিং করে গেল। আপনি তো কিংবদন্তি ঋত্বিক ঘটকের সাথেও কাজ করেছেন, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? তার সাথে কাজ করার অভিজ্ঞতা হলো মানে সব ঠিক আছে, শুটিংয়ের চলছে, হঠাৎ যদি ওনার মেজাজ খারাপ হয়ে যেত, শুটিং শর্ট শেষ করে আমার সঙ্গে ঝগড়া করত। সেই ঝগড়াটা আসলে কেমন ছিল? মধুর ছিল না কর্কশ ছিল? কেমন ছিল? না, কর্কশ ছিল, কখনো মধুর ছিল। তুমি জানো, একদিন আমাকে বলতেছে, টু মি ফিল্ম আর্টিস্ট ইজ এ সেট প্রপার্টি। আপনি আমার তো খুব না পছন্দ। রাত্রেবেলা আমরা রুম শেয়ার করতাম, আমি শুয়ে শুয়ে বলতেছি, দাদা এই যে আপনি একটা কথা বললেন, আপনি কি আর্টিস্টকে অপমান করলেন না? বলে না, এইটা আমার যা এটাই আমি মনে করি। আমি কি আমার বলে ওই যে একটা চৌকি লাগে না, ওরকম একটা বদনা লাগে, আমার বলছে একটা বদনা লাগে, একটা আলমারি লাগে, একটা টুল লাগে, একটা আর্টিস্ট লাগে। এখন দেখো, মানে তুমি ভাবো ডিরেক্টর কোন পর্যায়ে হলে বলে ইট ইজ এ সেট প্রপার্টি। তো রাত্রেবেলা ঝগড়া হলো, আর পরের দিন একটা শ্যুট ছিল, আমি তো সবসময় থাকি, রোজির একটা ক্লোজ আপ ছিল, শুটিংটা সিনটা ছিল রোজির সঙ্গে এই ফরিদ আলীর, দুজনই মৃত। তো আমি দাঁড়ানো, দাদা বলতেছে, রোজি একটু টিল্ট আপ, আর একটু ডাউন, তারপরে এই ডান দিকে একটা লুক দে তো, আচ্ছা একটু আস্তে করে বাঁদিকে একটা লুক দে, তারপর টিল ডাউন। তা বলে ওকে। আমাকে বলে ও কি করতে পারছে, আমি যা বলছি আমার কথার বাইরেও চোখের পলক দিতে পারছে? আমি কই না। বল তোরা যে বলছিলাম যে ইটস এ প্রপার্টি ফর মি, আমি বললাম নো, আই ডোন্ট বিলিভ। তারপরের দিন রাত্রেবেলা আবার ঝগড়া, আমি বললাম আপনাকে এটা উইথড্র করতে হবে। বুঝলো, আমারও তো 26-27 বছর বয়স, একটা বোঝো বয়সের একটা যেই থাকে, আমি এটা উইথড্র করতে হবে। তোর কাছে কেন উইথড্র করবো? আমি বললাম না দাদা, আমার কাছে মনে হচ্ছে
একটা শিল্পী, আপনি আর একটা শিল্পীকে অপমান করা যারা, অনেকক্ষণ ঝগড়াঝাড়ি করার পরে, শোন, পৃথিবীতে 4-5 জন ফিল্ম আর্টিস্ট আছে, আমি যাক তবু তো আর্টিস্ট আছে। ঋত্বিক ঘটকের কথা তো শুনলাম, এমন অনেক পরিচালক রয়েছে, তাদের সাথেও আপনি কাজ করেছেন। যদি গৌতম ঘোষের কথা বলি, মনের মানুষ, সেখানে তার সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল, তাকে কেমন দেখেছেন? শোনো, মনের মানুষে কাজ করতে গিয়ে এই লালন চরিত্রে মানে আমি যে সমস্যাটা হয়েছিল, এই আর্টিস্টরা বলেন না যে চরিত্রে ঢুকে যায়, আমি লালনের মধ্যে ঢুকে গেছিলাম। প্রায় 6 মাস লাগছে আমাকে বাস্তব জীবনে ফিরে আসতে। মানে আপনার ভেতর তখন একটা বাউল বাস করা শুরু করেছে। একেবারে সেই সত্তাটা আসলে কেমন ছিল তখন আপনার? আপনি তখন খুব ভালো ছিল। আমি তখন আমার দুনিয়ার সম্বন্ধে কোনো খালি আমার প্রশ্ন হতে, লালন এটা করছে, ও তো বেঁচে ছিল, লালন এটা করছে, ও তো বেঁচে ছিল, লালনের যে বক্তব্য, ওগুলির ভিতরে ঢুকতাম, এটা কেন, কি কারণে, এই সব ভাবতে ভাবতে আমি 6 মাসের মধ্যে প্রায় শীত থেকে বাইরে ছিলাম। তাহলে এত অবসেশন একটা চরিত্রকে নিয়ে বা একটা মানুষকে নিয়ে, তাকে নিয়ে পরবর্তীতে আর কোনো কাজ করার কথা ভেবেছেন আপনি? আমি আর ভাবিনি। কারণটা হলো, তুমি মনে করো অবসেশন না, এটা একটা মানুষ যখন, আর লালন তো আমি জানতাম না বেশি। লালন শুরু করার পর আমি লালন সম্বন্ধে একটু লেখাপড়া শুরু করলাম। এই শুরু করে আমার ক্ষতিটা হলো। এটাকে আপনি ক্ষতি বলছেন? হ্যাঁ, তাহলে আমি ঢুকে গেলাম না। এটা একটা অদ্ভুত ব্যাপার না? মানে একেবারে তুমি যেটাকে বলো যে মিসমেরাইজড হয়ে গেছিলাম। এছাড়া কি আপনার তৈরি করা এমন কোনো গল্পে আপনি এতটা বেশি প্রভাবিত হয়েছেন বা আপনার জীবনকে কোনোভাবে নাড়া দিয়েছে আর কোনো কাজ না, আছে? এতভাবে কিন্তু আমি হই নাই, মিসমেরাইজড হই নাই। তাহলে মনের মানুষের লালন আপনাকে যেভাবে হ্যাঁ নাড়া দিয়েছিল। আর্টিস্টের কথা যদি বলি, শুধুমাত্র যারা ডিরেক্টর আছেন তারা না, অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, কিংবদন্তি শিল্পী যারা ছিলেন, এখনো আছে। তাদের মধ্য থেকে সবথেকে বিশেষ জায়গা জুড়ে কারা আছে আপনার হৃদয়ে? আমি একাধিক নাম শুনতে চাই, একটি বলতে হবে এমন নয়। দেখো, এই আর্টিস্ট মানে অভিনয় করছেন যারা, আমরা যারা প্রযোজনা করি, আমাদের যে আর্টিস্টরা যখন তোমার একটা পার্টিকুলার ছবিতে কাজ করার পরে ওই আর্টিস্ট, তার ছবি শেষ, সেও শেষ। আর আর্টিস্টের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। একটি আর্টিস্টের সঙ্গে বন্ধুত্ব ছিল, মানে প্রথম দিন থেকে বন্ধুত্ব হয়েছে, মরার পর্যন্ত বন্ধুত্ব ছিল, ছিল তিতাসের প্রবীর মিত্র। আপনি তার বিশেষ গুণগ্রাহী, তার বন্ধু। একটা মানুষ, এত ভালো মানুষ এবং অনেক ভালো হিউম্যান কোয়ালিটির ছিল। এখন আমাদের মনে করি বন্ধুবান্ধব আর আর্টিস্ট, এতদিন 54 বছর কাজ করেছি, বহু লোকের সঙ্গে বন্ধুত্ব হবেই, স্বাভাবিক। তো যেই তুমি তাকে আমি আমার পরের ছবিটাতে নিলাম না, হি ইজ ভেরি আনহ্যাপি। যে কোনো আর্টিস্টের প্রথম একটা ছবিতে আছে, পরের ছবিতে নাই। এটা ভাবে না যে পরের ছবিতে তার চরিত্র আছে কি নাই। এটা কিন্তু টোটাল আমার বক্তব্য, আমার নিজস্ব মতামত। এটা তুমি এটাকে কিভাবে নিবা সেটা তুমি জানো। এই জিনিসটা হলো এইটা, যে দেখা যায় এত বন্ধু। সো যদি এখন বর্তমানের কাজগুলো নিয়ে জানতে চাই আপনার কাছে, এটা তো ছিল ব্যক্তিগত সম্পর্কের জায়গা, কিন্তু শিল্পী হিসেবে একজন কেমন, তার পারফর্মিং আর্টটা আসলে পর্দায় কেমন, সেটা যদি বিচার করতে বলি, তাহলে এই প্রজন্মের কোন শিল্পীরা সেখানে প্রাধান্য পাবে? কাদের কাজ আপনার ভালো লাগে এখন? আমি তো খুব সিনেমা দেখি, আমি তো মিলাইতে পারি না। তুমি যে বলছো একটা পার্টিকুলার কেউ আমাকে তো
করতে পারে না। মানে এই যে যে অভিনয় করে আমার এখানে একটা ধাক্কা দেওয়া, সেই ধাক্কা আমি কারো কাছ থেকে পাই না এখন অবধি না। সরি, এটা আমার আবার কিন্তু তুমি যে প্রশ্ন করছো এটা সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস। এই যে আমি পাঞ্জাবিটা পরেছি এটা আমার ব্যক্তিগত চয়েস, এটা কিন্তু আমার কেউ বলে দেয় নাই। তো এই কথাটা বললাম, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয়ে যেতে আমার লাগে না, লাগতে হবে তো। আপনি ভীষণ সততার সাথে আসলে কথাটি বলেছেন, কাউকে তুষ্ট করতে নয়। আমি কারো না, এরা ভালো অভিনেতা, অনেক ভালো অভিনেতা। এখন আমি যদি আমাকে যদি ওইখানে না হয় তো আমার কিছু করার নাই। এটা হয় আমার অজ্ঞতা, হয় আমার বুদ্ধি কম, হয় আমার অনেক কিছুই থাকতে পারে। আপনার এই সততা শুধু মানুষ হিসেবেই নয়, আপনার সিনেমার প্রতি এবং যে প্যাশনের কথা বললেন, সেই প্যাশন থেকে একটা চলচ্চিত্র আসলে দর্শকদের হৃদয়ে এভাবে জায়গা করে থাকতে পারে। আপনার আসন্ন চলচ্চিত্র আবার হঠাৎ বৃষ্টি আমাদেরকে সেই অনুভূতির জগতে, সেই গল্পের জগতে আবার ফিরিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা আমরা রাখি। আবারও দেখা হবে নতুন যারা আছে গল্পের সাথে, সকলকে নিয়ে প্রত্যাশা রাখো। এবং আমি চেষ্টা করতেছি যাতে ওই জায়গাটায় আবার যাওয়া যায়। একটা জিনিস মনে রাখবা, একটা অরিজিনাল কিছু হয়ে গেলে, ক্লাসিক হয়ে গেলে, এখন তোমাদের হঠাৎ বৃষ্টি এক ধরনের ক্লাসিক আমাদের দেশে হয়ে গেছে। ক্লাসিককে পার করা যায় না, হয়তো কাছাকাছি যেতে পারলেই সাকসেসফুল। দেখি আমরা তাহলে যার জন্য ঋত্বিকদা বলছে যে কোনো জিনিস ক্লাসিক হয়ে গেলে ওটা টাচ করিস না। আপনি ঝুঁকিটা কিন্তু নিচ্ছেন, এক্সপেরিমেন্টটা করছেন। এটা আমি এক্সপেরিমেন্টটা করছি। এন্ড উই আর উইশিং ইউ গুড লাক। এবং এটা ওই ধরনের ক্লাসিক না, এটা ধরো এখন সেমি ক্লাসিক আছে আমাদের দেশে ফিল্মের ইন্ডাস্ট্রিতে। সেই জন্য আর কি তোমরা লাক উইশ করো, আমিও তোমাদের শুভেচ্ছা কামনা করি। আর আমার ছবিটার জন্য তোমরা দোয়া করো। নিঃসন্দেহে ছবির জন্য, পুরো টিমের জন্য, সকলের জন্য, যেহেতু এখনো 80% শুটিং বাকি আছে, তাই উই আর হোপিং ফর দ্য বেস্ট। অনেক ভালো থাকবেন, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন যে কাজের গল্প আজ আমাদের হলো, সেই গল্প দেখার অপেক্ষায় নিশ্চয়ই আপনারা আছেন, আমরাও আছি। সেগুলো নিয়ে কথা হবে, আরও অনেক বেশি আর্টিস্টদের সাথেও কথা হবে। সেই দিন পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব, আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন সকলে।